নমস্কার। আজকের ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানালাম। এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফুকেট ভ্রমণের গল্প। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ফুকেট থেকে কো সামুই যাওয়ার গল্প। আর কো সামুইতে আমরা 2 দিন কেমনভাবে কাটালাম তার সম্পূর্ণ ডিটেলসও আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফুকেটের হোটেল থেকে আমরা একটি মিনি ভ্যান নিয়ে রওনা দিলাম পিয়ারের উদ্দেশ্যে। মাঝে গ্রামের রাস্তাগুলো এত সুন্দর লাগছিল, আর নীল আকাশের নিচে এই প্রকৃতি যেন আরো সুন্দর হয়ে উঠছিল। এই জায়গাটি হলো আমাদের প্রথম হল্ট। এখানে মিনি ভ্যানগুলো আমাদের 15 মিনিটের ব্রেক দিয়েছিল, তারপর যথারীতি আবার যাত্রা শুরু। প্রায় 2-2.5 ঘন্টার জার্নি শেষে আমরা পিয়ারে পৌঁছালাম। সেদিন পিয়ারে প্রায় ঘন্টাখানেক আমাদের অপেক্ষা করতে হয়েছিল। অবশেষে ফেরিতে চড়ে অতল জলরাশি পেরিয়ে আমরা চললাম নতুন একটি দ্বীপের উদ্দেশ্যে। এবারের দ্বীপটির নাম কো সামুই। এই ফেরিগুলিতে উঠেই আমার তো চক্ষু চড়ক গাছ। কি দারুণ ব্যবস্থা, কোনো দিক থেকে কারোর অসুবিধা হওয়ার জো নেই। এর মধ্যে একটি সেকশন ছিল সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত এবং অন্য জায়গাটি ছিল ওপেন, মানে সমুদ্রের খোলা হাওয়াতে বসার জায়গা। আমরা এসে যদিও শীততাপ নিয়ন্ত্রিত জায়গাতেই বসেছিলাম, মনের মধ্যে অসংখ্যবার কুডাক ডাকলেও আমরা ভাবছিলাম এই সুযোগ জীবনে আবার কবে আসবে আমরা জানি না, তাই জার্নিটাকে এনজয় করাই ভালো। আমরা এই নীল সমুদ্র দেখতে দেখতে রওনা দিলাম কো সামুইয়ের উদ্দেশ্যে। মাঝে একবার বেরিয়ে পুরো ফেরিটিকে একবার ঘুরে দেখলাম। বাইরে তখন চলছিল প্রচন্ড হাওয়া। প্রথমে আমরা ভেবেছিলাম শীততাপ নিয়ন্ত্রিত কামরায় বসলেই বেশি আরাম পাওয়া যাবে, তবে পরে দেখলাম বাইরে প্রকৃতি যেন আরো মনোরম। এখানের হাওয়া, এখানের সমুদ্র এই জার্নিটিকে আরো সুন্দর করে তুলতে পারত। তবে যাই হোক, ফেরিটিকে পুরোটা ঘুরে দেখে আবার যথারীতি নিজের জায়গায় গিয়ে বসলাম আর অপেক্ষা করতে থাকলাম কতক্ষণে গিয়ে পৌঁছাবো। এই ফেরিটিতে খাওয়ার দাওয়ারেরও যথেষ্ট ব্যবস্থা ছিল। নামার সময় এগিয়ে আসতেই দুজনে একটু বাইরে চলে এলাম। বাইরের এই মৃদুমন্দ বাতাসে আরো কাছ থেকে সমুদ্রটাকে উপভোগ করলাম। প্রায় 1 ঘন্টা সমুদ্র পথ অতিক্রম করার পর দেখা মিলল আমাদের কো সামুই আইল্যান্ডের। ওই যে দূরে যেটি দেখা যাচ্ছে সেটি হলো আমাদের গন্তব্য। কো সামুইতে নেমেই সেদিনকে আমরা গ্র্যাব বুক করার চেষ্টা করেছিলাম, কিন্তু পরিস্থিতি দেখে আমরা বুঝেছিলাম যে সেখানে যে কটি গাড়ি দাঁড়িয়েছিল সেগুলির ম্যাক্সিমামই আগে থেকে বুক করা, নইলে তোমাদেরকে যেতে হবে সেখানকার ভাড়ার গাড়িতে। আমরাও একটি ভাড়ার গাড়ি বুক করলাম। আমাদের সেদিনকে ভাড়া লেগেছিল পার হেড 200 ভাট করে। এই গাড়িটি আমাদেরকে কো সামুই থেকে সিলাভাদে রিসর্টে নিয়ে যাবে। ভুলেই ফেললাম রিসর্টের নামটা। হ্যাঁ, কো সামুইতে আমরা সিলাভাদে রিসর্টে উঠেছিলাম। আমাদের দুজনেরই স্বপ্ন ছিল কোনোদিনও যদি আমরা থাইল্যান্ডের কো সামুইতে যাই তবে এই রিসর্টটাতেই উঠব। সেদিনকে প্রায় 8 ঘন্টারও বেশি সময় লেগেছিল আমাদের এই গাড়িটিতে করে পিয়ার থেকে সিলাভাদে রিসর্টে পৌঁছাতে। তবে যাত্রাপথটা বেশ মনোরম ছিল। এত প্রখর রোদেও গাড়িতে একটুও গরম লাগছিল না। এত সুন্দর ঠান্ডা হাওয়া এই রোদটাকেও যেন প্রায় বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। রাস্তা দিয়ে যেতে যেতে আমি যা বুঝলাম, কো সামুই জায়গাটি একটি গোছানো ছোট্ট শহর। ওই যে আমাদের গ্যাংটক আছে না, ঠিক তেমনই। এই যে
এবার আমরা পৌঁছে গেছি আমাদের স্বপ্নের ঠিকানায়, কো সামুইতে আমাদের রিসর্ট সিলাভাদেতে। এই হোটেলটির লবি এরিয়া থেকে শুরু করে প্রতিটা রুম, রেস্টুরেন্ট, পুল এরিয়া, ইনফ্যাক্ট বিচ এরিয়াও খুব সুন্দর করে সাজানো। সেদিন পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 3টে বেজে গেছিল। লবি এরিয়াতে প্রবেশ করে প্রথমে আমরা হোটেলের ফর্মালিটিসগুলো ক্লিয়ার করে নিলাম। এখানে প্রতিটি হোটেলে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, হোটেল চেক ইন করার আগে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট এখানে সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা দিতে হয়। আমাদের এই হোটেলেও প্রায় 1000 বাট মতো সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হয়েছিল। এরপর আমরা এখানকার সমস্ত ফর্মালিটিস পূরণ করে হোটেলের সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করতে করতে রওনা দিলাম আমাদের রুমের উদ্দেশ্যে। এই যে এটি হলো কো সামুইতে আমাদের ঠিকানা, রুম নাম্বার 207। এখানে হোটেলের বাইরে কি সুন্দর ব্যবস্থা দেখো, আমাদের দুজনের জন্য 2টি ছাতা দিয়েছে, আর এটি দিয়েছে ঘরের বাইরে থাকা মানুষদের নোটিফাই করার জন্য যে ঘর পরিষ্কার হচ্ছে। এবার চটপট তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করে দিই। এই যে ঢুকেই এই এন্ট্রান্স থেকে বাইরের ভিউটা চোখে পড়লো। ঢুকতেই ডান দিকে ছিল একটি বড় আকারের আলমারি, তার মধ্যে আমার জন্য ছিল একটি টোট ব্যাগ, দুজনের জন্য 2টো বাথটাব ছিল, তার সাথে সাথে ছিল আয়রন টেবিল, হেয়ার ড্রায়ার, স্লিপার্স, লকার, আরও কত কি। এখানকার সব হোটেলেই দেখলাম এই ব্যবস্থাগুলো কমন, সব হোটেলেই এগুলি পাওয়া যায়। আলমারির ঠিক বাপাশে ছিল লাগেজ রাখার একটি জায়গা, এখানে আমরা আমাদের লাগেজগুলোকে সেট করেছিলাম, আর এখানে একটি যোগা ম্যাটও দিয়েছিল যেটার ব্যবহার করা হয়নি। তার ঠিক পাশেই আমাদের খাদ্য পানীয়র জন্য একটি সুব্যবস্থা ছিল। এই যে এত কিছু সাজানো ছিল, আর তার ঠিক নিচেই ছিল একটি ফ্রিজ। এই ফ্রিজেও বেশ কিছু রকমের পানীয় ছিল, তবে সামান্য কিছু আইটেমই ফ্রি অফ কস্ট ছিল, মানে ওই 4টে মতো কোল্ড ড্রিঙ্কস। বাকি যদি কারোর কিছু নিতে ইচ্ছা করে তবে তার জন্য তাকে পে করতে হবে। এই কাউন্টারটির ঠিক পাশেই ছিল একটি বিশাল বড় টিভি ইউনিট। হ্যাঁ, এই বড় টিভিটি আমাদের জন্য ছিল, আর এখানে ভেসে উঠছিল সিলাভাতি রিসর্টের বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশনগুলো। তার ঠিক সামনে বিশালাকার একটি টেবিল ছিল। এই হোটেল রুমটির কোনো জায়গা যদি আমাকে সব থেকে বেশি আকৃষ্ট করে থাকে সেটি হলো এই ইউনিটটা। এটি একটি ড্রেসিং ইউনিট। প্যাটংয়ে হোটেলে এই জিনিসটাকে আমি বড্ড মিস করেছি, তবে এখানে এসে এত বড় ড্রেসিং ইউনিট পেয়ে আমি ভারী খুশি। ড্রেসিং ইউনিটের সামনে আমাদের জন্য ফলাহার আর কুকিজের বিশেষ ব্যবস্থা ছিল। এখানে আমাদেরকে দেয়া হয়েছিল ওদের সিজনাল ফ্রুট, একটি আম ছিল আর একটি ড্রাগন ফ্রুট ছিল, আর ওই যে বাপাশে ছিল কিছু কুকিজ। এই কুকিজগুলো খেতে এত সুস্বাদু ছিল যে আমরা সবটুকু শেষ করে ফেলেছিলাম। এই হোটেলটির প্রতিটি কর্নারের মতো এখানকার বেডটিও বেশ স্পেশাল ছিল, এত সুন্দর, এত আরামদায়ক, আর তার সাথে অ্যাটাচ ছিল একটি সোফাও। এই রুমটির ইন্টেরিয়ারটা আমার ভারী পছন্দ হয়েছিল, যেমন সিম্পল তেমন এলিগেন্ট। এবার আসি এই হোটেলটির মেইন অ্যাট্রাকশন, সেটি হচ্ছে এখানকার ভিউ। ওই যে দূরে নীল সমুদ্র দেখা যাচ্ছে। এই কাচের দরজাটি পুরো খুলে ফেললে আমরা আর প্রকৃতি যেন মুখোমুখি। এই ব্যালকনিটা আমার সব থেকে পছন্দের জায়গা ছিল এই এন্টায়ার থাইল্যান্ড ট্যুরে, আর বারবার মনে হচ্ছে আরও যদি কোনো একবার থাইল্যান্ডে ফিরে যেতে পারি তবে এই জায়গাটিতে আরও একবার ফিরে আসব। এই যে দূরে পিরামিডের মতো যেগুলি দেখা যাচ্ছে সেগুলি হলো এখানকার ছোট ছোট ভিলা। এখানে ব্যালকনিতে আমাদের জন্য একটি পার্সোনাল জাকুজি ছিল, আর তার সাথে সাথে একটি সুন্দর বসার ব্যবস্থাও ছিল। এবার আসি এই হোটেলটির বাথরুমে। এই যে এটি হলো এই হোটেলটির বাথরুম, কি সুন্দর না? বাইরে থেকে দেখতেই এত ভালো লাগছে, আসুন একবার ভেতর থেকে দেখাই। বাথরুমে ঢুকতেই বাঁদিকে ছিল 2টি বেসিন এরিয়া,
তার সাথে সাথে এখানে সেপারেটেড শাওয়ার এরিয়া ছিল, আর আমাদের জন্য ব্যবস্থা ছিল একটি বিশাল বড় বাথটাবের। এই যে এখান থেকে বসেও কিন্তু প্রকৃতিকে দেখা যাবে। সেদিন হোটেল রুম পেতে পেতে অনেকটা দেরি হয়ে গেছিল, আর সুইমিং পুল এরিয়া বন্ধ হতে মাত্র 30 মিনিট বাকি ছিল। তাই আমরা চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম রিসর্টের বাইরেটা একটু ঘুরে দেখতে, দিনের আলো নেভার আগে যাতে একবার সমুদ্র দর্শন করতে পারি। সিঁড়ি দিয়ে নামতেই বাইরেটা কি সুন্দর, বাঁধানো রাস্তা, চারিদিকে গাছপালা। এই রাস্তাটা দিয়ে হাঁটতেই কি ভালো লাগছিল। এখানে একটি গাড়ির সুব্যবস্থা ছিল, যেটি হোটেল রুম থেকে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট থেকে হোটেল রুম কিংবা সুইমিং পুল এরিয়া কিংবা বিচ এরিয়া অবধি আমাদেরকে পৌঁছে দেবে। এই গাড়িটিতেও চড়ে আমি বেশ মজা পেয়েছি। এই যে এই সামনের সিঁড়িটি দিয়ে নামলে যে বিরাট নীলাকার জলভূমি দেখতে পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে হোটেলের সুইমিং পুল এরিয়া। এটি ইনফিনিটি পুল ছিল। এই থাইল্যান্ড ট্রিপটিতে এসে একটি নতুন ব্যাপার আমি জানতে পারলাম, যে অভিজিৎ সুইমিং পুল দেখলে একদম ঠিক থাকতে পারে না। এই যে কোহ সামুইতে পৌঁছেই প্রথম কাজ ছিল সুইমিং পুলে ঝাপাঝাপি করা। অভিজিৎ সুইমিং পুলে কিছুক্ষণ আনন্দ করতে থাকলো, আর সেই সময় আমি চলে গেলাম বিচটিকে একটু কাছ থেকে দেখতে। এই যে এই সিঁড়িটা দিয়ে নেমে বাঁদিকে গেলেই পড়বে বিচ এরিয়া। তারপর সেদিন রুমে ফিরে একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে আসলাম আমাদের ডিনার করার জন্য। সেদিনকে আমরা সিলাভাদে রিসর্টে ডিনার করেছিলাম। প্যাটং থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল সকাল 7টায়, আর সেদিন সেভাবে ঠিক করে কোনো রকম খাওয়া দাওয়া করা হয়নি। তাই আমরা ঠিক করেছিলাম সেদিনকে রাতে খাওয়া দাওয়াটা একেবারে জমিয়ে করব। সিলাভাদে রিসর্টের যে রুফটপ এরিয়াটা আছে, সেখানে ওপেন এরিয়াতে বসে আমরা সেদিন ডিনারটা কমপ্লিট করেছিলাম। এই জায়গাটি এত সুন্দর করে সাজানো ছিল যে এখানে বসে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা লাগছিল। যদিও দূরে সমুদ্র খুব একটা দেখা যাচ্ছিল না অন্ধকারে, তবে আমরা দুজন আমাদের মতো করে নিজেদের সময়টা কাটিয়েছিলাম। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, আলো আধারে বসার ব্যবস্থা, হালকা মিউজিক আর সামনে সমুদ্র, এত ভালোই লাগছিল যে সেদিন আর ওই জায়গাটি ছেড়ে উঠে আসতে ইচ্ছা করছিল না। তবে উপায় নেই, পরের দিন যে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, মানে কোহ সামুইতে যা যা দর্শনীয় স্থান আছে আমরা সেগুলো ঘুরতে যাব। তাই তাড়াতাড়ি অর্ডারটি সেরে ফেললাম আর অপেক্ষা করতে থাকলাম আমাদের খাবার। পরের দিন সকাল হতেই আমরা এই গাড়িটিকে ডাকলাম, আর এই গাড়িটি আমাদের হোটেল রুম থেকে পৌঁছে দিল আমাদের রেস্টুরেন্ট মুনে। এই রেস্টুরেন্টেই ছিল আমাদের ব্রেকফাস্টের সুব্যবস্থা, মানে ওই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা এই গাড়িটিতে চড়ে রওনা দিলাম আমাদের রেস্টুরেন্টের উদ্দেশ্যে, আর মাঝ রাস্তায় পড়ছিল এখানকার ভিলাগুলো, যেগুলো খুব সুন্দর ছিল। এই রিসর্টটির মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ ধরে আমাদের যেতে বেশ খানিকক্ষণ সময় লেগেছিল, এবং অবশেষে আমরা রেস্টুরেন্টের সামনে এসে পৌঁছালাম। এই যে এসে গেছি। এখানে ঢুকেই আমার তো চক্ষু চড়ক গাছ,
কত রকমারি খাবার দাবার, অর্ধেকের তো নামই জানি না, তাও আমি একটু একটু করে সমস্ত কিছুকে আমার ক্যামেরা বন্দি করেছিলাম। এখানে বেশ অনেক রকমের খাবার দাবার ছিল, যেমন ওই ডোনাট, ব্রেড, মাফিন, ক্রসস্যান্ড, সিনেমন রোল, অনেক কিছুই ছিল। এগুলো সব কিছু আমি একটু একটু করে ট্রাই করেছিলাম। এছাড়া এখানে বিভিন্ন রকমের ফলের রসের সুব্যবস্থা ছিল। তাছাড়া এনাদের একটি মেইন মেনু কার্ড ছিল, যেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো খাবারটি অর্ডার করে খেতে পারবো। আমরা সেদিনকে সকালবেলা ওনাদের মেনু কার্ড থেকে ওনাদের স্পেশাল ফ্রাইড রাইস অর্ডার করে খেয়েছিলাম, আর অভিজিৎ খেয়েছিল ডিমের পোচ, তাও আবার নানা রকমারি। তার মধ্যে একটি ছিল স্যামন ফিশের সাথে আর আরেকটি ছিল পর্কের সাথে। তবে অভিজিতের রিভিউ অনুযায়ী দুটি খুব সুস্বাদু ছিল। আমরা এখানকার আরো বেশ কিছু পানীয় অর্ডার করেছিলাম, যেমন আমি অর্ডার করেছিলাম কোল্ড কফি, আর অভিজিতও একটি জুস অর্ডার করেছিল। আর এই যে এটি হচ্ছে সেই ফ্রাইড রাইসটি, এটি আমার থাইল্যান্ডে খাওয়া বেস্ট ফ্রাইড রাইস, আমার বেশ ভালো লেগেছিল। ব্রেকফাস্ট করার সময় এই দূরের কাচের জানলা দিয়ে সমুদ্রটা দেখতে এত ভালো লাগছিল, আর খালি মনে হচ্ছিল যদি একটু আগে উঠতে পারতাম তবে হয়তো ওই সামনের টেবিলগুলোতে বসতে পারতাম। যাই হোক, ব্রেকফাস্ট সেরে আমরা হাঁটতে হাঁটতে চললাম একটু রিসর্টটিকে ঘুরে দেখতে, কারণ এরপরই আমরা বেরিয়ে যাব আমাদের দর্শনীয় স্থানগুলি দেখার জন্য, আর রিসর্টটিকে ঘুরে দেখার সুযোগ হবে না। তাই আমরা পায়ে হেঁটে পুরো রিসর্টটা ঘুরে দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। আর ওই যে বলেছিলাম, সুইমিং পুল দেখলে অভিজিৎ ঠিক থাকতে পারে না, আবার সুইমিং পুল দেখে সেই দিকে হাঁটা দিল অভিজিৎ। আমার ঠিক ডান দিকে সুইমিং পুল লাগোয়া জায়গাটিতে আরো একটি রেস্টুরেন্ট ছিল। এটি তখন বন্ধ ছিল, তবে আমার ধারণা দিনের বেলায় এটি খুলে যেত। আর তার ঠিক সামনেই ছিল আরো একটি সুইমিং পুল। আগের দিন যেটিতে এসেছিলাম সেটি ছিল আলাদা, আর এটি আলাদা। আমরা বেশ খানিকটা সময় সেখানে অতিবাহিত করলাম, সেখানের চেয়ারগুলিতে বসে সমুদ্রকে উপভোগ করলাম। দিনের বেলার আলোতে সমুদ্রপৃষ্ঠ এতটাই চকচক করছিল যে সেই দৃশ্যটিকে ক্যামেরাবন্দি না করে আমি পারলাম না। সকালবেলা আমরা যখন পুল এরিয়াতে গেছিলাম তখন পুল এরিয়া প্রায় ফাঁকা, কোনো লোকজনই সেখানে ছিল না। একসাথে কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের রুমের উদ্দেশ্যে। এই যে এই রাস্তাটি কি সুন্দর, আর এই যে ডান পাশে লেখা সান মুন স্টার, এগুলো হচ্ছে এনাদের রেস্টুরেন্ট। এই রাস্তাটিতে আমি অভিজিৎকে বললাম আমাকে একটা ভিডিও করে দিতে। এই জায়গাটি আমার এত সুন্দর লাগছিল, আর মাঝখান থেকে রোদ এসে পড়ছিল এই রাস্তাটির ওপর। এরপর পুল এরিয়া থেকে হাঁটতে হাঁটতে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে আমরা দুজন চললাম আমাদের হোটেল রুমের উদ্দেশ্যে। ইচ্ছা ছিল একবার রেডি হয়ে আমরা হোটেলের প্রাইভেট বিচ এরিয়াটিতে যাব, তবে খুব বেশি সময় যে সেখানে কাটানো যাবে না সেটাতে আমরা নিশ্চিত ছিলাম। আমরা এই রাস্তাটি দিয়ে বাইরের প্রকৃতি দেখতে দেখতে, আর হোটেলের কোন জায়গায় কি আছে, মানে স্পা এরিয়াটা কোথায়, হোটেলের অন্যান্য রেস্টুরেন্টগুলি কোথায়, আর হোটেলের আর কোথায় কোথায় পুল আছে, সেগুলো কি খুঁজতে খুঁজতে আমরা চললাম এই রাস্তা ধরে। আসলে থাইল্যান্ডের আবহাওয়া তো খুব গরম, আর ওখানকার টেম্পারেচারও খুব বেশি, তাই এই রোদের মধ্যে এই পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। আমরা হাঁপিয়ে উঠছিলাম, তবুও চারপাশের প্রকৃতি যেন একটি ওষুধের মতো কাজ করছিল, আমাদেরকে আরো উৎসাহ জাগাচ্ছিল যাতে আমরা আরো একটু পথ হেঁটে ঘুরে দেখি। থাইল্যান্ডের একটি ব্যাপার আমার বেশ ভালো লাগে, এখানকার প্রতিটি মানুষ ভীষণ ওয়েলকামিং টুয়ার্ডস দেয়ার গেস্ট। আর এই দেখো, এটি হচ্ছে এনাদের মন্দির, এটিও খুব সুন্দর লাগছিল দেখতে। এই রাস্তাটা দিয়ে চলতে চলতে আমরা আমাদের রুমটি দেখতে পেলাম, আর এই পাশে ছিল আরো বেশ কয়েকটি ওখানকার ভিলা। যদিও আমরা এই ভিলাগুলি চেক করেছিলাম এখানে বুকিং এর সময়, তবে এই ভিলাগুলি বেশ এক্সপেন্সিভ ছিল, তাই আমরা এবারের জন্য অ্যাভয়েডই করেছি।
অবশেষে তোমাদের সাথে গল্প করতে করতে আমিও চলে এলাম আমাদের রুমের ঠিক এন্ট্রান্সের সামনে। তখন মনের মধ্যে নানা রকমের টেনশন চলছিল, মানে এই ঘরে ঢুকে আরো একবার বেরোতে হবে এই হোটেলটির প্রাইভেট বিচটিকে একবার দেখার জন্য, তারপর আবার রেডি হয়ে বেরোতে হবে আজকে যে সমস্ত ভিজিটিং প্লেসগুলি আছে সেগুলিকে দেখার জন্য। কি সুন্দর করে লেখা না সিলাবাদে, এই জায়গাটি আমার বেশ ভালো লেগেছিল। আর এই যে ডান দিকে লেখা আছে এখানকার সমস্ত ডিরেকশন। এই হাইট রেস্টুরেন্টটাতে আমরা আগের দিন ডিনার করেছি আর মুনে আজ সকালে ব্রেকফাস্ট। এই বাঁদিকের রাস্তাটা দিয়ে সোজা গেলে হচ্ছে হোটেলটির রিসেপশন এরিয়া, আর সোজা গিয়ে বাঁদিকে গেলেই পড়বে একটি সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে উঠে গেলেই আমাদের হোটেল রুম। সেদিন হোটেল রুমে ফিরে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রাইভেট বিচ ভ্রমণের উদ্দেশ্যে। আজকের পর্বে আমরা এটুকুকেই ধরে রাখলাম। এর পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমাদের পরবর্তী ভ্রমণের গল্প কোও সামুইতে। ততক্ষণ ভালো থাকবেন, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে।